আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো দেখো, প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এই তিনটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবং এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার বিভাজন। তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 5টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 50 মিনিট কিন্তু সময় তোমাদের দেওয়া থাকবে। ওকে, চলো এবার আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রশ্ন হচ্ছে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। পয়েন্ট থেকে বলা হচ্ছে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে, রায়বেরিলিতে না বারাসাতে। তো ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়? উত্তর হবে আরবে। পয়েন্ট থেকে প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায় না কেশব চন্দ্র সেন? তো আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, গয়ের দাগে প্রথম পাটের কারখানা চালু হয় 1855, 1853, 1850 খ্রিস্টাব্দে। তো প্রথম পাটের কারখানা চালু হয় 1855 খ্রিস্টাব্দে। ঘয়ের দাগে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয় 1878 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। তো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয় 1876 খ্রিস্টাব্দে, এটা হবে সঠিক উত্তর। কুমোর দাগে ভারত মাতা চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর দ্বারা অঙ্কিত। তো ভারত মাতা এই চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর দ্বারা অঙ্কিত। পরের প্রশ্ন 2 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানেও 5টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। পরের দাগে হচ্ছে নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো উত্তর লিখবে নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। এরপর ক্ষয়ের দাগে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কি প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। গয়ের দাগে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম কি? তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ঘয়ের দাগে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। উমর দাগে 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন কোথায় আয়োজন করা হয়? উত্তর হবে 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন আয়োজন করা হয় কলকাতায়। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর করে। কয়ের দাগে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? সেখানে উত্তর লিখবে 19 শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নববঙ্গ নামে পরিচিত। ক্ষয়ের দাগে কে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন? উত্তর লিখবে 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়। গয়ের দাগে সভা সমিতির যুগ কাকে বলে? উত্তরটা হবে 1857 সালের বিদ্রোহের পর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন 4 নম্বর দাগে টিকা লেখো। যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান দেওয়া আছে 3 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন সম্পর্কে আমাদের টিকা লিখতে হবে। তোমরা লিখছি 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। পরের দাগে প্রশ্ন, বয়কট ও স্বদেশী আন্দোলন। তো বয়কট আন্দোলন কি না? বয়কট কথার অর্থ হচ্ছে বর্জন। ব্রিটিশ বিরোধী প্রতিবাদী আন্দোলনের মুখ্য কর্মসূচি ছিল বয়কট। বয়কটের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জনের দ্বারা ব্রিটিশ পুঁজির উপর আঘাত হানা। এরপর আমরা লিখছি স্বদেশী। বয়কটের পরিপূরক হিসাবে স্বদেশী চিন্তাধারার বিকাশ ঘটে। 20 শতকের গোড়ার দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী কথার অর্থ ছিল বিলাতি জিনিসপত্র ও চিন্তাধারার বদলে দেশীয় জিনিসপত্র ও চিন্তাধারাকে গ্রহণ করার নীতি বা আদর্শ, যার অন্যতম ফলশ্রুতি ছিল
স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার। স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার বৃদ্ধির ফলে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি হবে। স্বদেশী মৃতপ্রায় শিল্পের পুনরুজ্জীবন ঘটবে। তো এই হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে আমরা লিখলাম। এরপর গয়ের দাগে দেওয়া আছে ইলবার্ট বিল বিতর্ক। তো ইলবার্ট বিল বিতর্ক এটা সম্পর্কে আমাদের টিকা লিখতে হবে। তো 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন বিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না, অথচ তাদের অধস্তন ইউরোপীয় বিচারকগণ ওই ক্ষমতার অধিকারী ছিলেন। জাতিভেদ সৃষ্টিকারী এই জঘন্য আইন পরিবর্তন করার জন্য ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কর্টনে ইলবার্ট একটি খসড়া আইন প্রস্তুত করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। ওকে, পরের প্রশ্ন দেখো। 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-10টি বাক্যে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। কয়েক দাগে দেওয়া আছে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো। তো প্রথম পয়েন্ট দিয়ে আমরা লিখছি ধর্মীয় সংস্কার। জাতিভেদ প্রথা, সংকীর্ণতা, দুর্নীতি, কুসংস্কার রাজা রামমোহনকে ব্যথিত করেছিলেন। নিজের ধর্ম ভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপাসনায় যোগ দিতে পারত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজ সংস্কার। নৃশংস সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সহযোগিতায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। কৌলিন্য প্রথা ও গঙ্গায় সন্তান বিসর্জনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা সংস্কার। রামমোহন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে পুরোপুরি সমর্থন জানান। তিনি মনে করতেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নতুন ভারত গড়ে উঠবে। এই উদ্দেশ্যে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। যেমন 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন ডেভিড হেয়ারের সহযোগী। 1822 খ্রিস্টাব্দে নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সংস্কার। উচ্চ হারে খাজনা আদায়, জমিদারদের অত্যাচার প্রভৃতি সামাজিক উৎপীড়ন ও শোষণের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান এবং প্রতিবাদ জানান। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, জুরির সাহায্যে বিচার, উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ প্রভৃতি ক্ষেত্রে দাবি জানিয়েছিলেন তিনি। এরপর আমরা উপসংহারে লিখছি সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহনের কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক ভারতীয় সমাজ ও সভ্যতায় তার অবদান অনস্বীকার্য বলে মনে করা হয়। এবার দেখো ক্ষয়ের দাগে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বর্ণনা করো। আমরা উত্তর লিখছি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষের জমি জিনিসপত্র নিলাম করত। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। এরপর গয়ের দাগা প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা লিখছি প্রথমে সাঁওতাল বিদ্রোহের কারণ। এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর রাজস্ব আরোপ। আদিবাসী সাঁওতালরা অরণ্য অঞ্চলের পতিত জমি উদ্ধার করে চাষবাস করে সেই জমিকে উর্বর করে তোলে। ব্রিটিশ শাসনকালে সরকার নিযুক্ত জমিদাররা সেই জমির উপর উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতাল কৃষকরা জমি ছেড়ে দিতে বাধ্য হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মহাজনদের শোষণ। সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধে বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে অত্যন্ত উচ্চ হারে ঋণ নিতে বাধ্য হয়। পরবর্তীকালে ঋণের দায়ে তার জমি, ফসল, বলদ কেড়ে নেওয়া হতো। ওকে, এরপর হচ্ছে দেখো 3 নম্বর পয়েন্ট হবে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট ছিল এটা। এরপর আমরা লিখছি 3 নম্বর পয়েন্টে রেলপথ নির্মাণ। ঠিক আছে, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে রেলপথ নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেওয়া হতো। তাছাড়া রেলের ঠিকাদার ও ইংরেজ কর্মচারীরা সাঁওতাল পরিবারগুলির উপর নানাভাবে অত্যাচার চালাতো বা অত্যাচার করত। এরপর দেখো আমরা লিখছি সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বিদ্রোহের ফলাফল ও গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না।
যেমন 1 নম্বর হচ্ছে ব্যাপকতা। আদিবাসী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই ক্ষোভের আগুন নিম্ন বর্ণের কামার, কুমোর, তাঁতি, ডোম, গোয়ালা প্রভৃতি হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। 2 নম্বর সাঁওতাল পরগনা গঠন। সরকার সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে ঘোষণা করে ছোটনাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করে দেয়। 3 নম্বর হচ্ছে সাঁওতালদের নিজস্ব আইন। সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না, সেখানে সাঁওতালদের চিরাচরিত আইন, নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকর হবে। তো এইভাবে আমরা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে কিন্তু এই প্রশ্নের উত্তর লিখে লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য হিস্ট্রি সাবজেক্টের একটি আমরা প্রশ্নপত্র উত্তর সহ কিন্তু আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করা হলো সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে সেখান থেকেও তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।